সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি শোবিজ সেলিব্রিটিদের নিয়ে এটিএন নিউজের বিশেষ আয়োজন বক্স অফিসে। আমি আফতাব, আমাদের সঙ্গে আছি। আজ আমাদের সঙ্গে আছেন আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ, গুণী একজন লেখক, চলচ্চিত্র বিশ্লেষক, বিধান রিভিউ। দাদা কেমন আছেন? এই তো ভালো। আমাদের আরও ভালো লাগছে যে আপনার মতো একটা মানুষকে আমাদের এই বক্স অফিসের সিটে পেয়েছি। আমি যখন শোটা শুরু করব তার আগে বলা হয়েছিল যে এই অনুষ্ঠানটা আপনার হাত ধরেই হয়েছিল এটিএন নিউজে। আজকে আমার ভালো লাগছে যে আপনার মতো একজন গুণী মানুষের সঙ্গে একটু আলাপচারিতা করবো আর কি। প্রথমে একটু শুনতে যাবো যে দাদা, যে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করা মানুষ, হ্যাঁ, হঠাৎ করে আসলে লেখালেখি, তারপরে হচ্ছে সিনেমা বিশ্লেষণ, এই পথে কেন আসা? না, আমি কম্পিউটার সায়েন্সে আসলে গিয়েছিলাম আমার বন্ধু এবং বাসার চাপে। হ্যাঁ, কিন্তু এর আগে আমি যখন নটরডেম কলেজে পড়ি সেই সময় আমি নটরডেম কলেজের 50 ইয়ার্স মানে পূরণ হচ্ছে তখন, সেই সময় একটা ডকুমেন্টারি হয়। সেই ডকুমেন্টারিতে আমি যুক্ত ছিলাম, নানাভাবে অ্যাসিস্ট করেছি, ব্যাক ভোকাল আমার। তো সেই সময় আসলে নন লিনিয়ার যেটা এখন এডিটিং হয় তখন সেটা ওরকম পরিচিত ছিল না, লিনিয়ার এডিটিং সিস্টেম পরিচিত ছিল, সেখানে আমি কাজ করেছি। তখন থেকে একটা স্বপ্ন যে আমি ফিল্মের সাথে যুক্ত, এবং আমার বন্ধু বান্ধব সবাই জানতো আমি এফটিআইতে পড়তে যাব পুনেতে সেই সময়। কিন্তু তারপর যেটা হলো যে কম্পিউটার সায়েন্সে বন্ধুরা ঢুকছে গেছে, আমারও ঢোকা হয়ে গেল। তো সেটার পর আমি বলবো যে লেখালেখি এবং এটার প্রতি ভালোবাসা তো ছিল ছোটবেলা থেকে, কিন্তু টেলিভিশনের প্রতি ঝোঁকটা আসার একটা অন্যতম কারণ হচ্ছে যে আমার কাছে প্রথমে মনে হয়েছে যে টেলিভিশনে ছোট ছোট প্যাকেজ হয়, এগুলো আসলে প্যাকেজ নয়, এগুলো আসলে শর্ট ফিল্ম। কাজে শর্ট ফিল্ম প্রতিদিন বানানোর একটা যে লোভ, সেই লোভ থেকে আসলে এই মিডিয়ার সাথে, ইলেকট্রনিক মিডিয়ার সাথে যুক্ত হওয়া আর কি। তো এটা সংক্ষেপে বললে এটা হচ্ছে আমার জার্নি আর কি। আচ্ছা, ওকে। আমরা পরবর্তী সময়ে আমি যদি ভুল না করি, আমি বেশ কিছু লেখা আপনার পড়েছি, বিভিন্ন জার্নালে পড়েছি, বইয়ে পড়েছি। একটু সরাসরি সম্প্রতি প্রসঙ্গে চলে আসি যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সম্প্রতি শেষ হলো। একটু শেষ থেকে শুরু করে যে আপনি অনেকগুলো ফেস্টিভ্যাল ঘুরেছেন, সারা বিশ্বের অনেকগুলো ফেস্টিভ্যাল ঘুরেছেন। ওই ফেস্টিভ্যালগুলোর তুলনায় আমাদের ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে আমরা দেখি কি যে তারকাদের আসলে একটু মিলন মেলার বা তারকাদের সমাগমের জায়গাটা একটু কম। এটাকে আপনি আসলে কিভাবে দেখেন এই বিষয়টাকে? না, ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালের বিষয়টা আমি বলবো কি, এটা বাংলাদেশের অনেক বড় উৎসব ডেফিনেটলি, কিন্তু আবার ধরুন যে আমাদের যা সামর্থ্য আর কি, মানে ধরুন অর্থনৈতিক সামর্থ্য এবং আমাদের যে অবকাঠামো যে সামর্থ্য রয়েছে, অবকাঠামোগত যে সামর্থ্য রয়েছে, সেগুলোর কিন্তু ঘাটতি আছে। অন্যান্য দেশের ফেস্টিভ্যালগুলো যদি আপনারা দেখবেন যে সেখানে সরকারি পর্যায়ে তাদের জন্য একটা নির্দিষ্ট ফিল্ম সেন্টার বা ফিল্ম বিল্ডিং তৈরি করে দেওয়া আছে। যেমন টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালও দেখবেন, সেখানে টরন্টোতে আলাদা একটা বেল টাওয়ার আছে তাদের জন্যে। তারপর মানে কানে যদি দেখেন সেখানেও প্যালেদো ফেস্টিভ্যাল ওখানে দেওয়া আছে। নন্দনে যদি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল দেখেন, নন্দন আছে ওদের। কাজে সবার একটা কিন্তু সেন্টার আছে। কিন্তু ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু অন্যদের জায়গা মানে ভাড়া নিয়ে বা মানে হায়ার করে তারপর এটা চালাতে হয়, এটা একটা বিষয়। তো সেই জায়গা থেকে একটা কমতি তো থাকবেই। কিন্তু আমাদের বয়স তো কম হয় না, 23 মানে 33 বছর, কিন্তু 23তমটা হয়েছে। এইটা আসলে কি মানে আমাদের ফিল্ম হিস্ট্রিটার দিকে একটু তাকাতে হবে। আপনি যদি একটু খোঁজ খবর নেন জানবেন যে বহুবার আমরা চেষ্টা করেছি একটা ফিল্ম সেন্টার তৈরি করার জন্য। ফিল্ম সেন্টার হলে হয় কি যে একটা সঠিক মাপের প্রজেকশন হবে, তার ঠিকঠাক মানে আপনার একটা চেয়ার থাকবে, হ্যাঁ, এবং দর্শকরা এসে মজা পাবে ছবিটা দেখে। কিন্তু আমরা যে সমস্ত জায়গায় প্রদর্শন করি সেগুলো আসলে ঠিকঠাক ছবি প্রদর্শনের মতো জায়গা নয়। কিন্তু তারপরে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ধরুন আপনি কোনো দরিদ্র মানুষের বাসায় গেছেন, সেখানে যদি ভালোবাসা এবং আন্তরিকতা থাকে, বেস্ট জিনিসটাই কিন্তু দিবে, একদম তার শ্রেষ্ঠটাই কিন্তু সে দেওয়ার চেষ্টা করে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তার সমস্ত যে আমি বলবো কমতি আছে সেটা নিয়েও কিন্তু সর্বশ্রেষ্ঠটাই দেওয়ার চেষ্টা করে। মানে কমতি বলতে বোঝাচ্ছি যে ধরেন আমাদের অবকাঠামোগত যে জায়গাগুলো সেটা নেই, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার নেই, অর্থনৈতিক সংকট থাকতে হয় সবসময়। কারণ এটা আপনারা জানেন এটা অনেক বড় মানে কোটি কোটি টাকার আসলে একটা বাজেট করতে হয়, কিন্তু সেখানে সেই রকম টাকা একদমই উঠে আসে না, স্পন্সর খুব পাওয়া যায় না সহজে। কাজে সব কিছু মিলিয়ে এটা এক ধরনের সবসময় ঘাটতির মধ্যে থাকে। আর তারকার যে কথাটা বললেন, গতবারও কিন্তু আমাদের বাইরে থেকে অনেক বড় তারকা এসছেন। যেমন ধরেন কথার কথা যদি বলি, ভারতীয় তারকা বাদে শর্মিলী ঠাকুর, মমতা শঙ্কর যদি ওনাদের বাদও দেই, ওনাদের থেকেও অনেক বড় তারকা এসছেন কিন্তু মাজিদ যাকে আসলে পৃথিবীর সবাই চেনে একদম। কিন্তু মুশকিলটা হচ্ছে যে বাংলাদেশে ঠিক উল্টো,
মানে মাজিদি রাস্তায় কিন্তু আমার সাথে হেঁটেছেন, কিন্তু ওনাকে কেউ চেনে নাই। এটা কিন্তু খুব কষ্টের, মানে এটা আমরা যতটাই হাসি মুখে বলছি, এটা আমাদের জন্য কষ্টের যে এত বড় একটা মানুষের আমরা আসলে মূল্যায়ন করতে পারি না, আমার কাছে মনে হয়েছে। মানে যেমন ধরুন আমরা ঢাকা ক্লাব থেকে হেঁটে জাতীয় জাদুঘরে গেলাম, অনেকটা পথ কিন্তু কেউ চিনছে না, কারণ না চেনারই কথা। কারণ আমি বলছি কি যে বাংলাদেশে শিল্প সাহিত্য বা চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষের সংখ্যা তো আসলে কম, কাজে এটা আমি দোষ দিই না সেভাবে। কারণ আমাদের এমনি আপনি দেখেন যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মার্কেট কত ছোট, তাই না? মানে আপনি যদি ভারতের বাজার হিসাব করেন, সেই বাজার অনেক কম আমাদের। তার উপর আবার ধরুন মানুষ অত ভালো, মানে যেটাকে আমি বলবো যে একটু চিন্তাশীল ছবি, সেগুলো একটু কম দেখে। তারা হয়তোবা মানে ধরেন অনেক বেশি কমার্শিয়াল ছবি দেখে অভ্যস্ত। সব মিলিয়ে আমার মনে হয় যে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল তার জায়গা থেকে সেরাটা দেওয়ারই চেষ্টা করে, এবং তারকারা আসেন এখানে। এবং বাংলাদেশি তারকা যদি বলেন, যদি এইবারের আসরটার কথা বলি, এইবারে কিন্তু অনেক বাংলাদেশি তারকারা এসছেন, এবং আমি বলবো যে উনাদের জন্যই এবার অনেকটা জমজমাট হয়ে উঠেছিল শেষের 4-5টা দিন। অনেক মিডিয়া কাভারেজ পেয়েছে ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল। কিন্তু দাদা, আমার সাথে আপনি একমত হবেন কিনা, যদি ছোট করে যদি এক্সাম্পল দিই, যে ধরেন এরকম ছোটোখাটো বাইরে যে ফেস্টিভ্যালগুলো হয়, যখন আমাদের বাংলাদেশের ছবি বিদেশে যখন আমরা বলি যে প্রদর্শিত হবে, তখন দেখা যায় যে বাংলাদেশ থেকে নিজের টাকা খরচ করে এসব ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের তারকাগুলো যায়, আমরা দেখেছি এটা দেখা। কিন্তু আমাদের এখানে যখন ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে তাদের নিজস্ব ছবি পুরস্কৃত হলো, আমরা ওই তারকাগুলোকে আমরা পাইনি। এই জায়গাগুলোকে মানে আসলে কিভাবে আমরা আসলে করতে পারবো? আমি আসলে মানে সরাসরি কাউকে দোষারোপ করতে চাই না, তবে আমি মনে করি যে দুটা জিনিস হতে পারে। এটা আমি নৈর্ব্যক্তিকভাবে বলছি, ইমপার্সোনালি বলছি আর কি। এটা দুটা জিনিস হতে পারে। একটা, যে উনারা হয়তোবা সেই সময় অন্য শুটিং থাকে, শিডিউল দিতে পারেন না, সেই সময় এটা হতে পারে। আর আরেকটা হতে পারে যে দেশের একটা উৎসবকে হয়তোবা একটু কম গুরুত্ব দেওয়ার ব্যাপারটা হতে পারে। এখন কোনটা সেটা আমি জানি না, তবে আমরা কিন্তু এই ক্ষোভের কথাগুলো আমরা ইলিয়াস কাঞ্চন স্যারের মুখ দিয়ে অনেক শুনেছি, যে এরকম ফেস্টিভ্যালে আমরা চাই অনেক তারকাদের গ্যাদারিং, কিন্তু তারা যখন আমরা যদি ভুল না করি গভর্নিং বোর্ডেই ছিলেন, আন্তর্জাতিক জুরি বোর্ডে ছিলেন, তো তারাও আসলে একটু যে ওনাদের ছবিগুলো এখানে প্রদর্শিত হয়েছে, পুরস্কৃত হয়েছে, তারাও যদি আসতো সেটা কালারফুল হতো না। আমি একটু এতটুকু বলতে চাই যে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পক্ষ থেকে কিন্তু শত শত কার্ড দেওয়া হয়, পাঠানো হয়, একদম সবার মানে এমন কোথাও এমন কোনো জায়গা নেই যেখানে আসলে কার্ড আমন্ত্রণপত্র পাঠানো হয় না। তা এখন যারা সময় করতে পারেন তারা আমাদের সাথে যুক্ত হন, কিন্তু এর বাইরেও তো আসেন নাই এরকম, মানে অনেকেই এসছেন, বিভিন্ন সময় এসছেন, দেখা গেছে যে এই বছর পারেননি পরের বছর এসছেন, এরকম কিন্তু হয়েছে আসলে। একটু আমরা কান ফিল্ম ফেস্টিভ্যালে আমরা দেখেছি আপনার যে রেড কার্পেটে বাংলাদেশকে ধারণ করে আসলে হেঁটে যাওয়া মানুষ। আমরা এখন কিন্তু কিছু কিছু ফিল্ম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের কিছু ফিল্ম যাচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে কেমন রেসপন্স পাচ্ছে এইসব ফিল্মগুলো এই বড় বড় প্রদর্শনীগুলোতে? মানে বাংলাদেশের চলচ্চিত্র কিন্তু এখন অনেক বেশি আসলে আন্তর্জাতিক মানের হয়ে উঠছে, কারণ অনেক ছবি আপনারা জানেন যে বুসান থেকে শুরু করে কায়রো ফিল্ম ফেস্টিভ্যাল, তারপরে IFFI, ইভেন মানে কান, তারপর এবার যে বার্লিন ট্যালেন্টও যাচ্ছে আমাদের সাবা ছবিটা, মানে ওর ডিরেক্টর যাচ্ছে আর কি। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে যেহেতু জানালাটা খুলে গেছে, আন্তর্জাতিক চলচ্চিত্র কেমন হয়, তার ভাষাগুলো কেমন, বা আমি যদি আরেকটু ভেঙে বলি যে তার ভেতরকার যে মেকানিজম, সেটা কিন্তু বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতারাও এখন বোঝেন, জানেন। কাজেই সেটা বুঝে জেনে যদি কেউ ফিল্ম সার্কিটে ফিল্ম সাবমিট করেন, এটা একটা জিনিস বোঝা দরকার খুব ভালো করে। সেটা হলো যে ফিল্ম সার্কিটের ছবি আর কমার্শিয়াল ছবির মেজাজ কিন্তু আলাদা। আচ্ছা, আমরা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এই প্রশ্নটা আমি করতাম, আমরা এইটা নিয়ে গল্প করব, কিন্তু ছোট একটা বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, ফিরছি অল্প কিছুক্ষণ পর। দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। দাদা, আমরা বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, এই প্রশ্নটা আমি করতাম যে নিশ্চয়ই যে ইন্টারন্যাশনাল যে ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে ছবি পাঠানোর জন্য বা প্রদর্শনের জন্য কিছু ক্রাইটেরিয়া থাকে, সেই ক্ষেত্রে কি আমাদের বাণিজ্যিক ধারার যে সিনেমা ওই ক্রাইটেরিয়ার মধ্যে কি পড়ে না?
না, প্রথমত হচ্ছে যে আসলে ফিল্ম ফেস্টিভ্যাল এটা অনেক এমন বিশাল একটা ব্যাপক জায়গা যেটা নিয়ে আসলে গবেষণা হয়েছে বিভিন্ন দেশে। এমনকি এইবার যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হলো, সেখানে যে বুলেটিন বেরোয়, সেখানে আমি একটা রেগুলার একটা ধারাবাহিক লেখা লিখেছি। লেখাটির শিরোনাম ছিল চলচ্চিত্র উৎসব, ইতিহাস, তত্ত্ব ও চর্চা। হ্যাঁ, সেই লেখাটার মধ্যে আমি দেখানোর চেষ্টা করেছি যে সারা পৃথিবীতে যে ধরনের ফিল্ম ফেস্টিভ্যালগুলো হয় সেগুলো মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এ টায়ারের যেগুলো থাকে, মানে লিস্ট এ ফেস্টিভ্যাল যেগুলো, যেমন ধরুন ইউরোপিয়ান ফেস্টিভ্যালগুলো স্পেশালি, বা নর্থ আমেরিকান টিফ, সানডেন্স, এবং ইউরোপিয়ান যেগুলো যে কান, তারপর বার্লিনালে এবং ভেনিস। তো এই সমস্ত বাদে আরও কিছু ফেস্টিভ্যাল হয় যেগুলো আসলে রিজিয়নাল ফেস্টিভ্যাল, বা রিজিয়নালি সেটাকে অ্যাড্রেস করে তারপরে হয়। যেমন ধরুন এমন সব ফেস্টিভ্যাল আছে যেটা শুধুমাত্র সায়েন্স ফিকশন সিনেমা নিয়ে হয়, শুধু ফিলোসফিক্যাল সিনেমা নিয়ে হয়, শুধুমাত্র স্পিরিচুয়াল সিনেমা নিয়ে হয়, শুধুমাত্র এলজিবিটি কমিউনিটির বেসড সিনেমা নিয়ে হয়, শুধুমাত্র প্রামাণ্যচিত্র নিয়ে হয়। এই সব কিছু মিলিয়ে মানে কোন ফেস্টিভ্যালে আসলে কোন ছবি অ্যাটেন্ড করবে, কোন মানে ফেস্টিভ্যালের মুড কীরকম, কারণ ওদের তো একটা সিলেকশন ক্রাইটেরিয়া থাকে, সেটা বুঝে যদি কেউ সাবমিট করে তাহলে কিন্তু সেইটার মানে সম্ভাবনা বেড়ে যায় সেই ফেস্টিভ্যালে এটা সিলেক্টেড হওয়ার। যদি এটা আমার নিজের ব্যক্তিগত জায়গা থেকে একটা প্রশ্ন বিধানদা, যেটা হচ্ছে আমরা যদি মোটা দাগে সিনেমাটাকে আসলে ভাগ করি, তাহলে কি আমরা কয়টা ভাগে ভাগ করতে পারবো? যে আমরা যদি একটু ধরি যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম আমরা একটা বলছি, বাণিজ্যিক ধারা একটা ফিল্ম বলছি, এটা কি মূল দুইটা ভাগ না? মানে আরো অনেক ভাগ আছে, মানে সিনেমাকে ওইভাবে আসলে ভাগ করা খুব মুশকিল। তারপরও যদি মোটা দাগে করা যায়, করতে চায় কেউ, তাহলে আমি মনে করি যে প্রথমত ভাগ করতে হবে ধরেন ফিকশন এবং নন ফিকশন, এটা করে অনেকে। হ্যাঁ, কিন্তু আমি বলবো যে যেটা নন ফিকশন বলছি সেখানেও কিন্তু গল্পটা থাকছে অবশ্যই। হ্যাঁ, নন ফিকশন গল্প মানে ফিকশন কাজেও গল্প বা কাহিনী পাওয়া যায়, এবং ফিকশনে তো গল্প পাওয়া যায়, যেটা একটা সত্য ঘটনা অবলম্বনে অনেক সময় আমরা ফিকশন বানাই, কিছু কিছু জিনিস ফিকশনালাইজ করি। আবার নন ফিকশনও কিন্তু মানে এই তর্কগুলো আছে যে নন ফিকশনে যখন আমরা করি তখনও তো আসলে আমি কিছু জিনিস বাদ দিচ্ছি, ফ্রেম আউট করছি, কিছু ফ্রেম ইন করছি, কাজে এটা এই তর্ক আছে। তারপরেও যদি আমি বলি, আবার ধরুন ব্যবসা বাণিজ্যের প্রেক্ষিতে যদি আপনি বিচার করেন, সেই প্রেক্ষিতে দেখা যাবে যে তিন ধরনের মোটা দাগে সিনেমা হয়। একটা হচ্ছে বাণিজ্যিক ছবি, আর একটা স্বাধীন চলচ্চিত্র যেটা শিল্পসম্মত বা আমি যদি বলি চিন্তাশীল চলচ্চিত্র, তার মাঝামাঝি একটা ছবি হয়, তারকে বলে হলো মিডল সিনেমা। হ্যাঁ, তো আমি এর নাম দিয়েছি সিনেমা মধ্যমা ধরে। হ্যাঁ, সেটা কি? সেটা ধরেন আমাদের সৃজিত বা যারা আছে আর কি, যে সমস্ত ছবি আমাদের মেজবুর রহমান সুমন, উনারা যেসব ধরনের ছবি বানায়, যে দেখবেন যে ওখানে চিন্তাশীল উপাদান থাকে, আবার কিছু বাণিজ্যিক উপাদান, যেমন কিছু জনপ্রিয় হবে এরকম কিছু গান থাকে, এরকম কিছু দৃশ্যযুক্ত হয়। তো মানে এটা মিশেল। তো সারা পৃথিবীতে এখন কোরিয়ান ফিল্ম থেকে শুরু করে সব ক্ষেত্রেই এই মিডল সিনেমার খুব প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। কারণ হয়তো প্রডিউসাররা বা ব্যবসায়ীরা মনে করছেন যে আমার সব ধরনের দর্শকই ধরা প্রয়োজন, যারা শুধুমাত্র বিনোদিত হতে আসে, মানে যদি ধরি মানে কোট আনকোট যে নাচ গানে ভরপুর, মারামারিতে ভরপুর। যেমন ধরুন জেমস বন্ড এতদিন শুধুমাত্র কমার্শিয়াল ফিল্ম হতো, কিন্তু ধরেন নো টাইম টু ডাই এই ধরনের ছবি, বা ড্যানিয়েল ক্রেগ যে শেষে মারা গেল যে বন্ড সিনেমাটাতে, এটা তো বন্ডের ইতিহাসে ঘটে নাই। কাজে জেমস বন্ড মারা যাচ্ছে, কাজে এইটা আমি বলবো যে এটা অনেক বেশি হিউম্যানাইজ করা হয়েছে। কেন? কারণ এটা মিডল সিনেমার দিকে একটু ধাবিত হচ্ছে, যে ও জেমস বন্ড সুপারম্যান নয়, সে মানুষ। হ্যাঁ, কাজে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা, আবার দেখুন ওখানে ও অনেক অসম্ভব কাজও সাধন করেছে। কাজে এই ট্রেন্ড আসলে শুরু হয়েছে। কাজে মোটা দাগে ধরতে গেলে তিনটা ভাগে ভাগ করতে পারেন আপনি। একটা কমার্শিয়াল ফিল্ম, মানে ফুল কমার্শিয়াল ফিল্ম, মিডল সিনেমা, আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম। আচ্ছা, আমরা এই প্রসঙ্গ কথা বলবো, কিন্তু একটু আমাদের গর্বের জায়গাটা নিয়ে যদি বলি, যে এই ফেব্রুয়ারির মাঝামাঝিতে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে, জুরি হিসেবে আপনি যাচ্ছেন। আপনার ব্যক্তিগত জায়গায় প্রিপারেশনটা কি? যে মানে হয় না যে প্রতিটা জায়গায় যাওয়ার জন্য আলাদা একটা প্রিপারেশন, আপনার কি প্রিপারেশনের জায়গাটা আছে? আচ্ছা, আমার মানে বার্লিন ৭৫তম বার্লিন চলচ্চিত্র উৎসবে যাচ্ছি আমি ফিপ্রিসি জুরি হিসেবে। তো আমার কাজটা থাকবে পার্সপেক্টিভস বলে একটা সেকশন আছে, বিভাগ আছে। সেই পার্সপেক্টিভস বিভাগে যতগুলো ছবি জমা পড়েছে ওদের, বেশিরভাগই ডেবু ফিল্ম, নতুন নির্মাতাদের নিরীক্ষাধর্মী ছবি, সেগুলো দেখে
একটা বিজয়ী ছবিকে তার নাম ঘোষণা করতে হবে, সেটার জন্য একটা প্রিপারেশন, মানে কি আমাদের মিটিং হবে 4 তারিখ, 4 ফেব্রুয়ারি, সেটা আমরা করব। তো এটার শিডিউল ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে টেকনিক্যাল জায়গাগুলো। তবে ব্যক্তিগতভাবে আমি সবসময় যেটা করি, আমি যখনই দেশের বাইরে যাবে কোথাও যাই না কেন বা ফেস্টিভ্যালগুলোতে, ডেফিনেটলি আমি ওই যে পিএইচডি করার আগে মানুষ যেমন লিটারেচার রিভিউ করে, আমি ঠিক একই কাজ করি, লিটারেচার রিভিউ করি। অর্থাৎ ধরুন বার্লিন সম্পর্কিত বইপত্র কারা কি লিখেছে সেটা যদি আগে পড়া থাকে সেটা আবার একটু পড়ি। হ্যাঁ, যেমন ধরেন ইতিহাসের স্বপ্নভঙ্গ আবার একটু পড়ে নিলাম, অথবা ইউরোপ যাত্রীর ডায়েরি আবার একটু পড়ে নিলাম রবীন্দ্রনাথের, আবার ধরুন চাচা কাহিনী সৈয়দ মুস্তফা আলীর, এটা আবার একটু পড়ে নিলাম। মানে হয় না যে এক ধরনের সাহিত্যের ভেতর দিয়ে আপনি যেই জায়গাটিতে যাচ্ছেন সেই জায়গাটি আবার একটু পুনরাবিষ্কার করে নিয়ে যদি যান, তাহলে হয় কি সেই জায়গার সাথে আপনার একাত্ম হতে খুব সুবিধা হয়। একদম একদম। আমরা গল্প করবো, আরো একটা ছোট্ট বিরতি নিচ্ছি, দর্শক নিয়ে নিচ্ছি আরো একটি ছোট্ট বিরতি, কোথাও যাবে না, ফিরছি অল্প কিছুক্ষণ পর। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম আরো একটি ছোট্ট বিরতির পর। দাদা, আমরা একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। আমরা যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যে সিনেমাগুলো পরবর্তী সময়ে এসে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, সেই সময়ে দেখা যায় যে সিনেমাগুলো আসলে বেশি দিন বা বেশিটা সময় সিনেমা হলগুলোতে থাকছে না। তার মানে কি আমরা এই ধরনের দর্শক তৈরি করতে পারছি না, না এই আসলে এই ক্রাইসিসটা কি? আসলে এই সংকটটা আসলে নানামুখী একটা ব্যাপার। মানে ধরুন, প্রথমত সংকট হচ্ছে এই ধরনের ছবি দেখার জন্য বাংলাদেশের দর্শক প্রস্তুত কিনা, এটা 1 নাম্বার। এবং যারা আসলে এই ধরনের ছবি দেখেন তারা কষ্ট স্বীকার করে প্রেক্ষাগৃহ পর্যন্ত আসতে তারা আগ্রহী কিনা, এটা আরেকটা ব্যাপার। আর তৃতীয় আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরুন এই ছবিগুলো যখন বাংলাদেশে আসে তখন এটা দেখানো হয় মূল ধারার ছবি যে এই প্রেক্ষাগৃহগুলোতে চলে সেখানে, কিন্তু ইউরোপ বা অন্যান্য জায়গায় এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বা স্বাধীন চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয় আর্ট হাউস বলে কিছু জায়গা আছে সেখানে, যেখানে আসলে যেমন কলকাতায় নন্দনের কথা যদি আমি বলি, তাহলে এই সমস্ত জায়গায় কিন্তু ওই দর্শকরা গিয়ে ছবিগুলো দেখেন। কাজে আমরা যদি ধরুন খুব কমার্শিয়াল ফিল্ম, একটা খুব মানে মারমার কাটকাট চলছে এরকম একটা ছবির মাঝখানে যদি এরকম ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের জন্য একটা স্ক্রিনিং দেই, তাহলে ওটাকে খুবই দরিদ্র মনে হবে। এবং যারা ব্যবসায়ী, প্রেক্ষাগৃহের মালিক, তারা বলবে যে বাবা এটা 3 দিন পরে নামিয়ে দাও, কারণ আমার অন্য শোগুলো মার খাচ্ছে। একদম। তখন এইটা মানে 3টা বিষয় আমি বললাম, নিশ্চয়ই আরো অনেক বিষয় আছে, কিন্তু এই মানে সাদা চোখে দেখলে এই 3টা বিষয়কে আপনাকে আমলে নিতে হবে। প্রথমত, এই ধরনের ছবি মানে যে সমস্ত প্রেক্ষাগৃহে চালানো হয় সে সমস্ত প্রেক্ষাগৃহে কোন ধরনের দর্শক গিয়ে অভ্যস্ত, সেটা একটা বড় বিষয়। কারণ ধরুন যে দর্শক 250-350 টাকার টিকিট কেটে একটা মারদাঙ্গা ছবি দেখতে চায়, সে ওই ধরুন তথাকথিত কমার্শিয়াল এলিমেন্ট নেই ওই রকম ছবিও 350 টাকায় দেখতে যেতে আগ্রহী কিনা, এটা একটা বড় প্রশ্ন। কাজে তাদের জন্য আলাদা একটা যদি জায়গা করা যায় যেখানে 50 টাকা বা হাইয়েস্ট 70-80 টাকায় একটা ছবি, এই ধরনের আর্ট ফিল্ম বা চিন্তাশীল ছবি দেখানো যাবে, যেখানে আসলে কোনো নাম করা তারকা নেই, হ্যাঁ, এই সেইভাবে কোনো আর্ট কমার্শিয়াল এলিমেন্ট নেই, তাহলে হয়তো বা মানুষ আগ্রহী হয়ে উঠবে এবং এই ছবিগুলোর কদর বাড়বে। আমরা এটা কিন্তু অনেক প্রমাণ আমরা পেয়েছি। যেমন আমরা সিনেপ্লেক্সগুলোতে যখন দেখছি যে বিদেশি সিনেমা চলছে, মাঝে মাঝে হিন্দি সিনেমা চলছে, তার মাঝখানে একদম একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম প্রদর্শিত হচ্ছে। সেই ক্ষেত্রে কি আমরা ধরেন শিল্পকলা বা এগুলাকে কি আমরা বেছে নিতে পারি, যেহেতু আমাদের এখানে একটা সিনেমার হলের একটা বড় ধরনের ক্রাইসিস চলছে? না, আমি মনে করি কি বিকল্প দিয়ে আর চলবে না। মানে সিনেমা দেখতে হলে সিনেমার জন্য আলাদা একটা আসলে আয়োজনই থাকা দরকার। মানে আমি মনে করি আর্ট হাউস করা, যেখানে সিনেমার জন্য আলাদা প্রেক্ষাগৃহ থাকবে এবং ইন্ডিপেন্ডেন্ট সিনেমা দেখানোর জন্য বিশেষভাবে আলাদা আয়োজন থাকতে হবে। এই শিল্পকলা তো আসলে সিনেমা দেখানোর জন্য তৈরি হয় না, বা জাতীয় জাদুঘরও আসলে সিনেমা দেখানোর জন্য নয়। আমার মতে এমন কিছু জায়গা তৈরি করা দরকার সারা মানে বাংলাদেশি ধরুন বিভাগগুলোতে, যদি অন্তত 2-3টা করে আর্ট হাউসের মতো করে থাকে, যেখানে মানুষ এই ইন্ডিপেন্ডেন্ট ছবি দেখার জন্য যাবে এবং খুব কম খরচে দেখতে পারবে। তাহলে ধরুন যারা সিনেমা নিয়ে পড়ছে, শিক্ষার্থী, এমনকি যারা অন্য শিক্ষার্থী যারা, তাদের তো আর এত টাকা থাকে না যে 350 টাকা দিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম দেখবে। হ্যাঁ, তো তাদের জন্য আমার মনে হয় যেটা খুব ভালো হয় এবং তারা খুব সহজে গিয়ে এই ছবিটা দেখতে পারে। ধরেন যখন আমরা সিনেমা নিউজ করতে যাচ্ছি তখন বলছে যে আসলে সিনেমাগুলো চলছে না, এই সিনেমাগুলো চলছে। এই যে একটা মানদণ্ডের জায়গা,
এটা আসলে বেসিক্যালি বক্স অফিস নির্ধারণ করে থাকে। সেক্ষেত্রে বাংলাদেশে তো বক্স অফিসের বলতে আসলে কিছু নেই। এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে বলবেন? না, এটা নির্ভর করে প্রযোজকদের সদিচ্ছার উপর। আসলে তারা প্রযোজক এবং সরকারিভাবে যদি, আমি সেটাই বলছিলাম যে ধরেন আমাদের ফিল্ম কমিশনের মতো করে অন্যান্য দেশে যেভাবে হয়, আমাদের যদি একটা ফিল্ম কমিশন হতো, সেটা যদি এফডিসির আন্ডারে হতে পারে বা অন্য আলাদাভাবে মানে স্বাধীনভাবে হতে পারে, তারা যদি এটা মনিটর করতো বা তত্ত্বাবধান করতো, তাহলে আমার মনে হয় যে এটা অসম্ভব কিছু না। মানে এটা তো সদিচ্ছা যে আমি যে টাকা লগ্নি করেছি এবং আমি কিছু যেই টাকা ফিরে পাচ্ছি, এই তো বিষয়টা। এটা আমি শুধু একটা সংস্থাকে জানানো, এটার মধ্যে আসলে লুকোছাপার কিছু নেই। কারণ এখন সবকিছুই তো প্রকাশ্য, আর আপনি চাইলে অনেক অনেক তথ্য লুকাতে পারবেন না। কারণ যেহেতু আপনার ধরেন এনআইডি আছে বা ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার আছে এখন। কাজে আমার মনে হয় যে এটা হোয়াইট, মানে দিনের আলোর মতোই পরিষ্কার। এই সময় এসে আমরা দেখছি যে সিনেমা বানানোর জন্য আসলে আমরা প্রযোজক খুঁজে পাচ্ছি না, যেটা হচ্ছে বড় ধরনের একটা ক্রাইসিস এই সময় আমরা ফেস করছি। আমরা যদি বাইরে দেখি, ধরো প্রতিটা অভিনেতা অভিনেত্রী একটা সময়ে গিয়ে তারা নিজেরাই প্রযোজনা প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকেন, সেক্ষেত্রে আমরা বঞ্চিত হচ্ছি অনেকভাবে। তো আমাদের এই মানে মূলধারা সিনেমার কথা যদি বলি, এটাকে আসলে আরও ডেভেলপ করতে হলে আসলে কোন দিকটার প্রতি আসলে নজর দিতে হবে বেশি? না, আমাদের তো যেমন ধরুন শাকিব খান, তারপর জয়া আহসান, ওনাদের কিন্তু প্রোডাকশন হাউস আছে এবং ওনাদের প্রোডাকশন হাউস থেকে ছবিও হয়েছে। হ্যাঁ, তো আমার মনে হয় যে আমাদের দেশেও হচ্ছে, কিন্তু যদি পেশাদার ওইভাবে প্রযোজক যারা বিনিয়োগ করবেন, আসলে লগ্নি করবেন টাকা, সেই ধরনের মানুষের আমি মনে করি যে চলচ্চিত্র সম্পর্কিত জ্ঞানটা আসলে থাকতে হবে। যদি ধরুন আমি অন্য একটা ব্যবসা করি, হঠাৎ করে আমার মনে হলো আমি চলচ্চিত্র বানাবো, সে হঠাৎ করে আসবে, তারপর লোকসান হবে, তারপর সে চলে যাবে। কিন্তু আপনি বাইরের দেশগুলোতে যদি দেখেন, তারা এই ব্যবসাটাকে বোঝে, অর্থাৎ মানুষের স্নায়ু তারা পড়তে পারে বলেই এই ব্যবসাটা বুঝে তারা সেভাবে স্ক্রিপ্টিং করে এবং মানে ট্রেন্ডি যে বিষয়গুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করে তারপর সে ছবিটা বানায় এবং ছবির টেম্পার নষ্ট না হতে হতে ছবিটা রিলিজও দেয়। কিন্তু আমাদের দেশে দেখা যায় একটা ছবি বানালো, 4 বছর 5 বছর 6 বছর হয়ে যায়, সেটা রিলিজ দিতে পারছে না। কাজে তখন ওই 4-5 বছর চলে গেলে একটা ছবি রিলিজ দিলে সেটার আসলে আর কোনো আবেদন থাকে না, সেটা নষ্ট হয়ে যায়। সব দিক থেকে, গল্পের বলেন, পারিপার্শ্বিকতা, ইকুইপমেন্ট, সব দিক থেকে ভ্যালিডিটি নষ্ট হয়ে যায়। কাজেই আমার মনে হয় যে এই সমস্ত বিষয়ের কারণে আমরা আমাদের যে পেশাদারিত্ব সব জায়গায় যদি আমরা ঠিকঠাকভাবে রাখতে পারি এবং প্রফেশনাল লোকজন যদি পাই, তাহলে আমাদের চলচ্চিত্র অবশ্যই আসলে উন্নতি করবে। বিধান, আমার মনে হয় এই শোটা আরো অনেক বড় করা উচিত ছিল। 1 ঘন্টা 2 ঘন্টা আপনার সাথে আড্ডা দেওয়া দরকার ছিল। অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ দর্শক, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামী অনুষ্ঠানে ফিরে আসবো নিশ্চয়ই অন্য কোনো তারকাকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।